আমি জীবনে বাবা হইতে পারবো না, তার মানে ওর শখ পূর্ণ হয়েছে। আমার জীবনটা যে নষ্ট করছে, আর একটা সুস্থ একটা কঠিন একটা বিচার চাই। আমারটা দেখার পর যেন আর কোনো ছেলের জীবন এভাবে নষ্ট না হয়। তাহলে তার সর্বোচ্চ শাস্তি আইন অনুযায়ী 10 বছর রয়েছে। সেই ক্ষতির জন্য আমরা 50 লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করছি। এখানে আমরা পুলিশের মাধ্যমে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আর কখনো বাবা হতে পারবে না জুনিয়র সাকিব ইতিমধ্যে হাসপাতালে শুয়ে থেকে তার স্ত্রী শিকার বিরুদ্ধে কি নতুন তথ্য ফাঁস করলো সেই ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করব। অন্যদিকে ইতিমধ্যে কোর্টে তোলা হয়েছে শিকাকে, এমনকি কোর্ট থেকে তার কি রায় দিল, এমনকি কি শাস্তি দিল। তো চলুন আমরা সেই ভিডিওগুলো দেখে আসি। আমি জীবনে বাবা হইতে পারবো না, তার মানে ওর শখ পূর্ণ হয়েছে। এটার জন্য ও মানে আমার জীবনটা যে নষ্ট করছে, আমার জীবনটা যে নষ্ট করছে, এইটার একটা সুস্থ একটা কঠিন একটা বিচার চাই। বিচার ছিল। আর আমি জানি যে ওর 2 ঘরে 2 সন্তান, আর হাজব্যান্ড তো একাধিক ওর আছি অনেকগুলো, তারা সবাই বাসায় আসে। ভাই আপনি বিয়ে করছেন, আপনার ওয়াইফের বাসায় যদি পরপুরুষ আসে তখন আপনি কেমন করবেন? অবশ্যই তখন একটু ঝগড়া হয়, আমি চলে যেতে চাই। ওই কয় তুই আমার বাচ্চা দিবি না, তোর বাচ্চা জীবন হইব না, আমি দেখায় ছাও। আমি মনে দুষ্টামি করে ভাই। আর কারো কাছে বিচার দিলে তো আবার ঘুরায় ফেলে কথা। এই হঠাৎ করে আমাকে মনে করেন বলতেছি কি তোমার জন্য ড্রিঙ্কস আনছি। কি ড্রিঙ্কস? 75 টাকা করে যে ওই যে আছে বেকারিতে বিক্রি করে, মানে বিয়ারের হালকা ফ্লেভার, ওইটা বেভার্স নাকি? হ্যাঁ রাইট রাইট বেভার্স, ওইটাই ওই যে স্প্রে ক্যানের মতো আর কি। ওইটার সাথে লাল কি যেন একটা স্ট্রিট না কি যেন একটা মিলাইছে, ওইটা নতুন ফ্লেভার। আমাকে বলতেছে এটি মিক্স করে খাইলে ভালো লাগবে। খাইলাম। একটু প্রশ্ন, সেটা কি কোনো নেশাগ্রস্ত কিনা আপনি জানেন কিনা? অতিরিক্ত নেশা করে। আমার সামনে তো ট্যাবলেট বহুত খাইছে। অ্যান্ড ও আমার আড়ালে, আমি তো বাসায় থাকি সর্বক্ষণ, আর ও থাকে বাইরে। বাইরে থেকে কি করে এটা আমি জানি না। বাইরে থেকে ও কী করে, অ্যান্ড ওর ছেলেকে দিয়ে চুরি করা এটা আমি জানি। আচ্ছা, তারপর ছেলেকে দিয়ে আর হচ্ছে যে দ্বিতীয় হাজব্যান্ডে দেয় কন্টিনিউ রেগুলার। আপনারা যদি চান ওর ফোনটা যদি ট্র্যাক করেন, করবেন না আমি জানি, কিন্তু যদি করেন তাহলে ওর দ্বিতীয় হাজব্যান্ডের সাথে প্রতিদিন 4-5 বার 10 বার করে কথা হয়, এটা পাবেন কল লিস্টে। আচ্ছা, তারপর যে ড্রিঙ্কসের সাথে মিলালো, তারপর মিলানোর পরে আমাকে খাওয়াইছে। ও একটু জিবলা চেকা কয় ভালো লাগে না, তুমি খাও। আমি টাকার মাল যেহেতু আমি ঝালাই দিব, আচ্ছা খাওয়া ফেলি। খাওয়ার পরে মানে আমি টাকার মাল মনে করে খাইছি। হ্যাঁ, মানে এটা অপচয় করা তো আর ভালো না, এটা তো আর মত না, এটা নর্মাল জিনিস 75 টাকার। পরে ওটা খাওয়ার পরে আমি 4-5 মিনিট পরে আর কিচ্ছু জানি না। একবারে ঘুম ভাঙার পরে দেখি কেউ নাই ঘরে। ঘুম ভাঙার পরে কেউ নাই, শুধু আমি আছি আর আমার রক্ত আছে, রক্ত দিয়ে বিছানা ভরা। এলাকায় যে আর্তনাদ করছি অনেক যে আমাকে একটু বাঁচান, আমাকে একটু বাঁচান। তারা কিন্তু ইন্টারভিউ দিছে, আমার লুঙ্গি ভরা রক্ত ছিল। আমি কইরা পড়ে যাই, শক্তি পেয়েছি না, এমনি এমনি পড়ে যাই। এখন যেরকম শক্তি পেয়ে না, ওই সেম ছিলাম। তারপর হচ্ছে আমার ওই নারায়ণগঞ্জের কিছু মিডিয়া কর্মী আসলো, আসার পর হসপিটালে বসে ভিডিও করে ওনারা ছাড়ছে। উদাম গাইছিলাম, ওইটাই মনে করতেছে যে আমি মনে হয় এই হাসপাতাল থেকে রিলিজ হয়েছি, কিন্তু না, ওইটা হচ্ছে নারায়ণগঞ্জের বন্দরের একটা শুরুর সময় ছোট একটা হসপিটাল আর কি। ওইখান থেকে তারা ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। জি, পুলিশে এসে আমাকে দিয়ে গেছে এখানে। এখন সার্বিক কী পরিস্থিতি আপনার? এখানে আমি ট্রিটমেন্ট ভালো পাইছি, বাট 3 মাস পরে বলতে পারবো ভাইয়া কী হয়। কিন্তু 100% শিওর, আমার মাও ইন্টারভিউতে বলছে, আমি শুনছি, কিন্তু আমাকে কেউ বলেনি আমি জীবনে বাবা হইতে পারবো না, তার মানে ওর শখ পূর্ণ হয়েছে। এটার জন্য ও মানে আমার জীবনটা যে নষ্ট করছে, আমার জীবনটা যে নষ্ট করছে, এইটার একটা সুস্থ একটা কঠিন একটা বিচার চাই। আমারটা দেখার পর যেন আর কোনো ছেলের জীবন এভাবে নষ্ট না হয়, কারণ এটি কিন্তু মূল সম্পদ। এটা যদি জ্যাম হয়ে থাকে, পেট ফুলে মানুষ মরে যাবে, প্রস্রাব করতে পারবে না। আচ্ছা সাকিব ভাই, আমরা একটা কথা বলি যে সোশ্যাল মিডিয়ার বর্গ থেকে তো আমরা দেখতে পাচ্ছি যে এরকম ঘটনা কিন্তু অহরহ হচ্ছে আমাদের দেশে, যে পুরুষের প্রসঙ্গ কেটে ফেলছে। আমার এটা কেন কাটলো ভাই? আমার একটাই দুঃখ ভাই, কেন কাটলো? আর আমাকে 5 লাখ টাকা কাবিন করে, 2 বার কাবিন করে আমাকে একাধিকবার আমাকে এরকমভাবে মনে করেন হ্যারাসমেন্ট করছে। হ্যারাসমেন্ট করে তারপর কাবিন করছে। বেকার ছেলের কি 5 লক্ষ টাকা কাবিন হয়? তার 2টা বাচ্চা শোকে বিয়ে করবে, এটা কি সম্ভব না? আচ্ছা, শেষ করে দাও। আমরা জানি সোশ্যাল মিডিয়া আপনি বেশ জনপ্রিয়, জুনিয়র সাকিব হিসাবে বেশ জনপ্রিয়। আপনার সেই জন্য আসলে এখন ভাই
আর অবৈধ টাকা, ভাইয়া, ওখানে দাঁড়াই কথা বলছি। অবৈধ টাকার অনেক জোর। ভাইয়া, ওইখানে আমার দাঁড়াই অবৈধ কথা টাকা অনেক জোরও নেই ভাই। আপনারা নাকি নিউজ করলে নাকি অবৈধ কেউ করলে সেগুলো নাকি ধরা পড়ে। বলছি। এখানে পুলিশ আমি দেখবো যে আপনাদের মাধ্যমে আর অবৈধ কার্যকলাপগুলো ধরা পড়ে একটু কিনা, শেষ করুক, ডাক। এটা আমার দাবি। ধরেন আমি মরে গেছি, ঠিক আছে। তো সাকিব ভাই চাচ্ছেন যে তার কঠিন একটা বিচার হোক। জি, আর ওনার অবৈধ যে কর্মকাণ্ডগুলা এগুলা যেন আপনাদের ক্যামেরায় ধরা পড়ে। সে যে বেকার মেয়ে এত টাকা পয়সা এত টাকাগুলো কোথায় পায় সে? বাড়ি ঘর। 2টা বাড়ি 50 লাখ টাকার এখন বাড়ি আছে, বাড়ি 40 লাখ 45 লাখ, আর যা জমি আছে 10 লাখ টাকা। তার স্বামীরা তো দেল মোড় এত টাকা দেয়নি। আর আবার ওর স্বামীর একটা বাড়ি করে দিয়েছে মাওয়াস ওটা কান্দি জসিলদা গ্রাম, গেলেই দেখতে পারবেন। ওই এলাকার মানুষের জিজ্ঞেস করলে বলবে যে ওরা গোষ্ঠী সুদ্ধা চোর, চুরি করে রেডি করছে। ঠিক আছে, অনেক লোকজন তাহলে তার সর্বোচ্চ শাস্তি আইন অনুযায়ী 10 বছর রয়েছে। সেই ক্ষতির জন্য আমরা 50 লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করছি। এখানে আমরা পুলিশের মাধ্যমে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শিখার আয়ের উৎস কি, শিখা অনেক অবৈধ উপার্জন রয়েছে, সে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে। একটি জিদের বসে তার স্বামীকে তার লিঙ্গ পরিবর্তন করে দেয়, এটি একটি ভাইটাল ক্রিমিনাল অফেন্স। আজকে নারায়ণগঞ্জ আমলি আদালত 6-এ শিখাকে তোলা হয়েছে। সেখানে আমরা পুলিশের মাধ্যমে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল এবং রিমান্ডটা যেন 7 দিনই বহাল থাকে এই জন্য আমরা সাকিবের পক্ষে কাজ করেছি। আদালতকে বিভিন্ন শুনানি দিয়েছি। আদালত উভয় পক্ষের শুনানি শুনে আদালত শিখাকে 1 দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর জন্য নির্দেশ দিয়েছে এবং মামলার যে তদন্তকারী অফিসার আছে বন্দর থানার সাব ইন্সপেক্টর রাজু সাহেব, সে আমাকে নিশ্চিত করেছে যে এই 1 দিনের জিজ্ঞাসাবাদেই সে অনেক তথ্য বেরিয়ে আসবে। শিখার আয়ের উৎস কী, শিখা অনেক অবৈধ উপার্জন রয়েছে, সে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে এবং এই শিখা কিন্তু একাই এই অপরাধটি ঘটায়নি, তার পেছনে আরও অনেক ধরনের লোকের ইন্ধন রয়েছে, মতামত রয়েছে, তাকে সাহস দিয়েছে। তো আমরা সেই বিষয়গুলো কিন্তু বেরিয়ে আনার জন্য আদালতে 7 দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালত শুনানি সন্তুষ্ট হয়ে 1 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে যাচ্ছে, এতেই আমরা কিন্তু সন্তুষ্ট। কারণ আদালত জানে কতদিন দিলে, কতদিন রিমান্ড দিলে জিজ্ঞাসাবাদে কী বেরোবে, আমাদের চেয়ে আদালতের ভালো জ্ঞান আছে। তা আদালতের এই আদেশে আমরা সন্তুষ্ট। তো তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর রাজু সাহেব উনি 1 দিনই সব জিজ্ঞাসাবাদ করে আনবে এবং কোর্টে কিন্তু সে সব তথ্য প্রকাশ করবে রিমান্ড প্রতিবেদনের মাধ্যমে। এখন আমরা যেটা বলতে চাই, পরবর্তী প্রক্রিয়া আমরা আইনের মাধ্যমে লড়াই করব জুনিয়র সাকিবের পক্ষে। আমার প্রশ্ন হচ্ছে, জুনিয়র সাকিব যদি বাংলাদেশে সে তার কোনো অপরাধ থেকে থাকতো, সে যদি তার স্ত্রীর সাথে কোনো স্পেসিফিকলি কোনো ক্রিমিনাল অফেন্স করে থাকতো, সেটার জন্য বাংলাদেশে আইন রয়েছে। তার স্ত্রী সেই আইনে আদালতে হোক, পুলিশের কাছে হোক, প্রশাসনের কাছে হোক বিচার দেওয়ার তার সম্পূর্ণ অধিকার রয়েছে। সেই সুযোগ কিন্তু সে কাজে লাগায়নি। সে নিজেই একটি জিদের বসে তার স্বামীকে তার লিঙ্গ কর্তন করে দেয়, এটি একটি ভাইটাল ক্রিমিনাল অফেন্স এবং বাংলাদেশে যা নজিরবিহীন। পৃথিবীর বুকে বাংলাদেশকে নিয়ে মানুষ লজ্জাজনক কমেন্টস করতেছে যে বাংলাদেশে এগুলো সম্ভব। অন্যান্য দেশে কিন্তু নারীরা পুরুষদেরকে সম্মান দেয়, তো আমাদের দেশে এই শিখার এই ঘটনাকে কেন্দ্র করে এখন কিন্তু পুরুষদের সম্মান নিয়ে প্রশ্ন উঠেছে। পুরুষ স্বামী স্ত্রীর মধ্যে এক ঘরে এক ছাদে থাকা যে বিশ্বাস ছিল সেটা কিন্তু কিছুটা ক্ষুণ্ণ হয়েছে। আচ্ছা, 320 ও 326 হচ্ছে মানুষের অঙ্গহানি। 320-এ স্পেসিফিকলি বলা আছে পুরুষ অঙ্গের কথা, আর 326 হচ্ছে অঙ্গহানির কথা। এই দুটোতেই সে যদি প্রমাণিত হয়, অলরেডি বাংলাদেশের মানুষ দেখেছে এটা প্রমাণিত। যেহেতু আমরা আইনে বিশ্বাসী, আদালতে বিশ্বাসী, তাই আইনের প্রসিডিওর মেনটেন করেই আমাদের বিচারটা পেতে হবে। আদালতের অপেক্ষায় থাকবো। তবে হ্যাঁ, যদি আদালতে প্রমাণিত হয় যে শিখা এই কাজটা করেছে সম্পূর্ণভাবে, তাহলে তার সর্বোচ্চ শাস্তি আইন অনুযায়ী 10 বছর রয়েছে। বাকিটা হচ্ছে আদালতের এখতিয়ার। আদালত কী শাস্তি দিবে আদালতের উপর এখতিয়ার। তবে আমরা আদালতে একটা প্রেয়ার করেছি যে আমরা শিখার কাছ থেকে জুনিয়র সাকিবকে একটা সেপারেশন চাই, আইনগতভাবে সেপারেশন। জুনিয়র সাকিবের একটা সামাজিক মুক্তি চাই এবং জুনিয়র সাকিবের যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেই ক্ষতির জন্য আমরা 50 লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করছি জুনিয়র সাকিবের জন্য। আমি জানি না কত টাকা হলে একটা মানুষের এই ক্ষতির পূরণ হয়, টাকা দিয়ে এই ক্ষতি পূরণ করা যায় না। তবুও একটা মানুষের জীবন যেহেতু চলতে হবে, বাকি জীবনটা তার
পক্ষে কে কাজ করবে, কারা কাজ করবে। এখন আমরা অনেক মানুষ তার পক্ষে কাজ করতেছি। আজকে শিখা একদিন জামিনে বের হয়ে যাবে, ও একদিন সুস্থ হবে, তখন কিন্তু জুনিয়র সাকিবের জীবনমান কিভাবে চলবে এই খবর আমরা কেউ রাখবো না। তাই আইনের মাধ্যমে জুনিয়র সাকিবের জীবনমান যেন অন্ধকারে হারিয়ে না যায়, এই জন্য কিন্তু আমরা তার জন্য একটা ক্ষতিপূরণ আশা করতেই পারি। তাই আমরা আদালতের মাধ্যমে জুনিয়র সাকিবকে একটা ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার চেষ্টা করছি এবং এই শিখার কাছ থেকে জুনিয়র সাকিবকে সামাজিকভাবে আইনগতভাবে একটি মুক্তির চেষ্টা করতেছি। তাই আমরা যা চাইবো সব আদালতের মাধ্যমেই চাইবো। আপনি একজন মানুষ হিসাবে আপনারা সবার কাছে আমার প্রশ্ন যে একজন পুরুষ মানুষের শক্তি কোথায়? তার পুরুষাঙ্গে এটা সৃষ্টিকর্তা দিয়েছে। এটা কিন্তু পৃথিবীর কোনো জায়গায় কি সম্ভব হয়েছে যে কোনো ডাক্তার বা সার্জারির মাধ্যমে পুরুষাঙ্গ বিতরণ করা হচ্ছে? তো অবশ্যই না। তো এখন উন্নত বিশ্বে অনেক জায়গায় হচ্ছে, অনেক সময় জেন্ডার চেঞ্জ হচ্ছে, কিন্তু সেটা তো শখের বশে, খুব কম। কিন্তু আল্লাহ প্রদত্ত যে জিনিস পুরুষাঙ্গ, এটা একবার কেটে ফেললে এটা আপনি কত টাকা দিয়ে পূরণ করতে পারবেন? আমি যদি আপনাকে 50 লাখ টাকা দেই, আপনি যদি আমাকে কথা দিতে পারেন যে 50 লক্ষ টাকা দিয়ে জুনিয়র সাকিবের আগের সেই পূর্ণাঙ্গ সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পারবো, সেটা কি পারবেন কিনা? কিন্তু এই ক্ষেত্রে আমরা অযাচিত অসামঞ্জস্য কোনো ক্ষতিপূরণ চাইবো না, যেটা সমাজের জন্য অযাচিত হবে। 50 লক্ষ টাকা শিক্ষা দিতে পারবে, তাই আমরা বলেছি। 50 কোটি শিক্ষা দিতে পারবে না, তাই আমরা অসামঞ্জস্য কোনো ক্ষতিপূরণ চাইবো না। এক্ষেত্রে আমরা যদি সাক্ষ্য প্রমাণ সঠিক সময়ের মধ্যে সমন জারি করে আনতে পারি, চার্জ গঠন হবে, চার্জশিট দিবে। মানে সাধারণত চার্জশিট দিতে 3 মাসের সময় লাগে। তো 3 মাসের মধ্যে যদি চার্জশিট আসে, চার্জশিটে আমরা চার্জ গঠন করব। চার্জ গঠনের পরে যে অভিযুক্ত হবে তার উপর বিচার শুরু হবে, মামলা ট্রায়ালে যাবে। তারপরে সাক্ষ্য প্রমাণের পরে মামলার রায় হবে। এক্ষেত্রে আমরা ধরে নিতে পারি বছর 2 সময় আপনাকে দিতেই হবে আদালতকে। এক্ষেত্রে সাজামুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। আপনি তো অপরাধ যেটা করেছেন সেটার শাস্তি তো পেতেই হচ্ছে, আর যেটা ক্ষতি করলেন সেটা তো পেনাল্টি আপনাকে দিতেই হবে। এক্ষেত্রে আপনি ক্ষতিপূরণ দিলেই যে সাজা মৌকুক হবে তা কিন্তু না। তবে এক্ষেত্রে হ্যাঁ, যদি বাদী, মামলার বাদী, সে যদি দয়া করে শিখাকে মামলা তুলে নেয় ক্ষতিপূরণ পেয়ে, সেক্ষেত্রে ভিন্ন বিষয়। আমি যখন জুনিয়র সাকিবের ফোন পেয়ে হসপিটালে যাই ওকে দেখতে, সত্যতা যাচাই করতে, আমি যেয়ে দেখলাম যে জুনিয়র সাকিবের অবস্থা খুবই খারাপ এবং খুবই করুণ। এখন জুনিয়র সাকিবকে দেখতে যে আমি ওখানকে যে কর্তব্যরত চিকিৎসক তার সাথে কথা বলি, সে বলেছে যে আমরা পুলিশের কাছ থেকে যে কর্তন অংশটা পাই সেই অংশটা জোড়া লাগাতে সক্ষম হয়েছি। এখন অবজারভেশনে আছে। রিসেন্টলি গতকালকে একটা ড্রেসিং হয়েছে, ওই ড্রেসিংয়ে কিছুটা ব্লিডিং হয়েছে। এখন পর্যন্ত বলা যাচ্ছে না, তবে তারা 1 মাসের মধ্যে জানাইতে পারবে যে সে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কিনা। বন্ধুরা, জুনিয়র সাকিবের স্ত্রী এমনকি জুনিয়র সাকিবকে নিয়ে আপনাদের কি মতামত, এমনকি জুনিয়র সাকিবের বিশেষজ্ঞ কাটা নিয়ে শিকার আপনারা কি শাস্তি আশা করছেন, তাও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।